15 অক্টোবর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সই হবে জুলাই সনদ। নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা। ঐকমত্য কমিশনের বৈঠকের সিদ্ধান্ত মাইলফলক হিসেবে দেখছেন বদিউল আলম। শুল্ক চাপের মধ্যেই যুক্তরাষ্ট্রের বাজারে বেড়েছে বাংলাদেশি তৈরি পোশাক রফতানি। গত 3 মাসে $201 কোটি আয়, বছর ব্যবধানে বেড়ে 8.6%। বছরে ডিমের চাহিদা জনপ্রতি 104টি হলেও উৎপাদন 138। বাড়তি থাকার পরও দাম বেশি নিয়ে প্রশ্ন ভোক্তার। মধ্যস্বত্বভোগীদের ঠেকাতে পারলে কমবে মূল্য, মত অর্থনীতিবিদের। ফিল্মি কায়দায় গাড়িতে বিশেষ চেম্বারে মাদক চোরাচালান। অটোমেটিক সুইচও গোপন স্থানে। ডগ স্কোয়াডের সহায়তায় উত্তরায় উদ্ধার 2 সদস্য র্যাবের জালে। এবং গাজা যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন ইসরায়েলের। যুদ্ধবিরতি পর্যবেক্ষণে 200 সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। সোম-মঙ্গলবারের মধ্যে মুক্তি পেতে পারেন জিম্মিরা, বললেন ট্রাম্প। সকালের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। 15 অক্টোবর সই হবে বহুল প্রতীক্ষিত জুলাই সনদ। প্রতিটি রাজনৈতিক দলের 2 জন প্রতিনিধি স্বাক্ষর করবেন সনদে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান স্থলে থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার সময় সংবাদকে জানিয়েছেন, এর মধ্যে চূড়ান্ত বাস্তবায়ন প্রক্রিয়া সরকারের কাছে হস্তান্তর করবে কমিশন। সংস্কারের কর্মযজ্ঞকে মাইল ফলক হিসেবে দেখছেন তিনি। 3 দফায় 72টি বৈঠক, তর্ক বিতর্ক, আবার ঐক্য মতানৈক্য। এর মধ্য দিয়ে বুধবার শেষ হয় জুলাই সনদ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। যদিও মৌলিক অনেক সংস্কারে নোট অফ ডিসেন্ট এবং গণভোটের সময়সীমা নিয়ে ঐক্য হয়নি দলগুলোর। চলতি বছরের 15 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। 20 মার্চ থেকে 19 মে পর্যন্ত 32টি রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে 44টি বৈঠক এবং 2রা জুন থেকে 31 জুলাই পর্যন্ত 30টি দলের সঙ্গে 23টি বৈঠকের মাধ্যমে জুলাই সনদ নিয়ে ঐকমত্যে পৌঁছায় কমিশন। যদিও 19টি মৌলিক সংস্কারের মধ্যে 10টিতেই নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি সহ কয়েকটি দল। এর মধ্যে রয়েছে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগ ও সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা, উচ্চকক্ষ গঠন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সহ গুরুত্বপূর্ণ অনেক বিষয়। শেষ মুহূর্তে বাস্তবায়ন প্রক্রিয়ায় গণভোট নিয়ে দলগুলো ঐকমত্যে পৌঁছালেও জাতীয় নির্বাচনের আগে না পরে কখন হবে গণভোট তা নিয়ে মতভিন্নতায় শেষ হয় বৈঠক। এ সংক্রান্ত প্রস্তাবনা কমিশন চূড়ান্ত করবে। তবে সংস্কারের কর্মযজ্ঞকে মাইলফলক বলছেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। এই মাসের 15 তারিখ মেয়াদের শেষ দিন স্যার। শেষ দিন প্রধান উপদেষ্টা থাকবেন, বর্ণনা থাকবেন আমরা আশা করছি। সংসদের চত্বরেই হবে। জুলাই ডিক্লারেশন যেখানে ঘোষণা যেখানে হয়েছে ওখানেই হবে। আগামী 15 অক্টোবর শেষ হবে কমিশনের 3য় দফায় বাড়ানো মেয়াদ। সেদিনই রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর অনুষ্ঠান হবে সংসদ ভবনে। গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইস্যুতে মিশ্র প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকদের। কেউ বলছেন সবকিছু ধ্বংস করার পর যুদ্ধবিরতি প্রহসনের নামান্তর। আবার কারো মতে ফিলিস্তিন ইস্যুতে সাম্প্রতিক ঘটনা প্রবাহ কার্যকর যুদ্ধবিরোধী ইঙ্গিত দেয়। তবে এই বিষয়ে সবাই একমত যে যুদ্ধবিরতির ফলে কিছুটা স্বস্তি পাবে গাজাবাসী। একই সঙ্গে বেঁচে থাকছে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার আশা। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। কাতারের মধ্যস্থতায় স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাটি এমন এক সময় এলো যখন গাজা বিরান ভূমিতে পরিণত। তীব্র ক্ষুধা ও দুর্ভিক্ষে আসমান যেন মিশে গেছে গাজার জমিনে। তাদের মাথার উপর ছাদ হিসেবে অবশিষ্ট কেবল উদার আকাশ। লক্ষাধিক প্রাণ বিসর্জনের পর এই যুদ্ধবিরতির ঘোষণার পরও সন্দেহ রয়েছে তা কতটা কার্যকর হবে, কারণ এর আগেও বহুবার যুদ্ধবিরতি ও লঙ্ঘনের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকে একে প্রহসন হিসেবেই দেখছেন, কারণ জীবনের মৌলিক অধিকারের সবই যখন হারিয়েছে তারা, তখন যুদ্ধবিরতি হলেই কি আর না হলেই কি। কিছুটা প্রহসনের মতো, কেননা আজকে যে যুদ্ধবিরতির ঘোষণা, এই ঘোষণা আসার পরেও আমরা শুনতে পেয়েছি যে কয়েক ক্ষেত্রে ইসরায়েল ফিলিস্তিনের যে মানুষদের উপরে আবার তারা আক্রমণ চালিয়েছে। সুতরাং এটা কার্যকর হতে গেলে অবশ্যই দুই পক্ষের সদিচ্ছা থাকতে হবে, প্রেসিডেন্ট ট্রাম্প এবং নেতানিয়াহু। তবে ইসলামের ইতিহাসের এই অধ্যাপক মনে করেন এবারের সত্যিকারের যুদ্ধবিরতি হবে। সমুদ্র ফ্লোটিলার অভিযাত্রা ও প্রভাবশালী দেশগুলোর ফিলিস্তিনের স্বীকৃতি অন্তত তারই ইঙ্গিত দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো তার বিবেচনায় যে ইসরায়েলের এই আক্রমণ এবং গাজার গণহত্যার মাধ্যমে আরও অধিক সংখ্যক দেশের ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি যে স্বীকৃতি, সেই স্বীকৃতিটা তারা চায় না। তো সেই জন্য তারা যুদ্ধবিরতি কার্যকরের মধ্য দিয়ে
আপাতত বিশ্ববাসীর দৃষ্টিটাকে অন্যদিকে ফিরিয়ে নেওয়ারও তারা চেষ্টা করতে পারে, এবং সেইটা যদি বিবেচনায় থাকে তাহলে ইসরায়েলকে তারা যে কোনোভাবে নিয়ন্ত্রণ করবে। তারা মনে করেন সেটি হলে স্বাধীনতাকামী সংগঠন হামাসের ভবিষ্যৎ কি তা নিয়েও নতুন করে ভাবতে হবে। তবে যুদ্ধবিরতির ভবিষ্যৎ যাই হোক না কেন, ব্যাপক হত্যাযজ্ঞের পর আপাতত গাজায় স্বস্তি এটিও অনেক বড় ব্যাপার। হামাসের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ কি হবে এটা এই মুহূর্তে বলা সম্ভব না। আবার নিজেদের মধ্যে হামাস এবং ফাতার মধ্যে যে বিরোধ আছে, সেই বিরোধটাও তখন কোন মাত্রায় রূপ ধারণ করবে সেগুলো একটু আমাদের সময়ের জন্য অপেক্ষা করতে হবে। হামাস যখন ইসরায়েলের উপরে যে আক্রমণটা চালালো তার আগের যে ঘটনা প্রবাহ যদি আমরা দেখি, যে ইব্রাহিম অ্যাকর্ড এবং আব্রাহাম অ্যাকর্ড এবং তার পরবর্তীতে মুসলিম দেশগুলোর সাথে যে শান্তি প্রক্রিয়া যখন এগিয়ে যাচ্ছিল, সেই সময় ফিলিস্তিন রাষ্ট্রের আশাটা একদমই প্রায় ধূলিসাৎ হয়ে যাচ্ছিল, এবং যার মাধ্যমে তারা দেখিয়েছে যে এখন পর্যন্ত তারা এতগুলা প্রাণের বিনিময় হলেও একটা রাষ্ট্রের তারা আশা করতে পারে। ফিলিস্তিনের স্বাধীনতার কথা এখন আলোচিত হচ্ছে খোদ ইসরায়েলের ভিতরেও। তবে স্বাধীন ফিলিস্তিনের বিষয়ে সরব হলেও বাইতুল মুকাদ্দাসের মালিকানা ঘিরে তিন ধর্মের মানুষের মধ্যে যে বিভেদ, তার কি হবে সেই প্রশ্ন আড়ালেই রয়ে যাচ্ছে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। শুল্কের দর কষাকষির মধ্যেও গেল প্রান্তিকে মার্কিন বাজারে তৈরি পোশাকের রফতানি আয় বেড়েছে 8.6%। ইপিবির দেয়া দেশভিত্তিক রফতানি পরিসংখ্যানে প্রচলিত বাজারে প্রবৃদ্ধির হিসাবে কানাডার পরই রয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন শুল্কচাপের মধ্যেই বাংলাদেশি তৈরি পোশাকের রফতানি বেড়েছে যুক্তরাষ্ট্রের বাজারে। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক গেল জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত 3 মাসে যুক্তরাষ্ট্রে রফতানি হয়েছে $201 কোটি পোশাক। বছর ব্যবধানে যা বেড়েছে 8.6%। বরাবরের মতোই সবচেয়ে বেশি রফতানি হয়েছে ইউরোপীয় ইউনিয়নে, 3.64% প্রবৃদ্ধি নিয়ে গেল প্রান্তিকে ইইউতে গেছে $475 কোটি পোশাক। এ সময় বাংলাদেশি পণ্যের তৃতীয় শীর্ষ গন্তব্য যুক্তরাজ্যের বাজারে রফতানি হয়েছে $122 কোটি পোশাক। এক বছর আগের তুলনায় বেড়েছে 6.74%। সেপ্টেম্বর পর্যন্ত গেল 3 মাসে কানাডা থেকে পোশাক শিল্পের রফতানি আয় হয়েছে $33.67 লাখ। বছর ব্যবধানে বেড়েছে 13.63%। অন্তরা সেন, সময় সংবাদ। বছরে ডিমের চাহিদা যেখানে জনপ্রতি 104টি, সেখানে উৎপাদন হয় 138টি। সরকারের এমন তৃপ্তিকর পরিসংখ্যানের বিপরীতে ভোক্তাদের দাবি দামও তুলনামূলক বেশি। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে পারলেই কমবে ডিমের দাম। সাশ্রয়ী মূল্যে ডিমের যোগান নিশ্চিতে কাজ চলছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ফরহাদুর রহমানের রিপোর্ট। সহজলভ্য আমিষের উৎস হিসেবে কদর ডিমের। সবজিসহ অন্য খাদ্যপণ্যের দাম বাড়লে পুষ্টি বিবেচনায় পছন্দের তালিকায় ওঠে ডিম। যখন মাছের দাম তরিতরকারির দাম বেশি হয়, সেই ডিমটা বেশি খাই। মাছ মাংসের তুলনা হিসাবে এইটার দামটা একটু কম, এই জন্য মানে আর কি এটা আমরা সবসময় খাই। একটা ডিম নিলে বহু ফ্যামিলি আছে, আপনি 2 জন খাইতে পারে। 1 কেজি সবজি নিলে 100 টাকা 150 টাকা, এই হিসাবে তো ডিমই ভালো। বর্তমানে দেশে যে পরিমাণ ডিম উৎপাদন হয় তাতে চাহিদা মেটানোর পরও থাকে অতিরিক্ত, এমন তথ্যই দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। প্রায় 6.50 কোটি অধিক প্রতিদিন বাজারে ডিম আসছে। সপ্তাহে 2টা ডিম মিনিমাম একটা রিকোয়ারমেন্ট ধরে আমরা কিন্তু বছরে 104টি ডিমের একটা এস্টিমেট করেছিলাম। এখন কিন্তু আমরা একটা বিরাট ভালো একটা পর্যায়ে প্রায় 137-38টির উপরে কিন্তু ডিম আমরা জনগণকে সাপ্লাই দিতে পারছি। এই জায়গাটা আমরা চেষ্টা করছি কিভাবে আরো উৎপাদন বাড়ানো যায়। চাহিদা যোগান সমীকরণে উদ্বৃত্ত হিসাব থাকার পরও অনেক ভোক্তার কাছে পণ্যটির দাম বেশি বলে মনে হয়। ডিমের দাম যে বাড়তেছে বলার মতো না আর কি। ডিমের সংকট দেখা দিলে আমরা ডিমের দাম বাড়ে। কম দামে ডিম খেতে চাওয়া ভোক্তার প্রত্যাশা পূরণের পথও দেখিয়ে দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরা। তাদের যুক্তি, বিপণন কাঠামোতে মধ্যস্বত্বভোগীদের ঠেকাতে পারলে কমবে দাম। সবজির সিন্ডিকেটের থেকেও ডিমের সিন্ডিকেট ভয়াবহ। এটাও কিন্তু আপনার বাজারটা এক শ্রেণীর নিয়ন্ত্রণ করতেছে লোকরা, এবং এটা তো সরকার নিয়ন্ত্রণ করতে পারতেছে না। আপনার সরকার যদি নিয়ন্ত্রণ করে, আপনার ডিমের বাজারে আপনার ক্রাইসিস হওয়ার কথা না। এটা আপনার বাণিজ্যিকভাবে উৎপাদন হচ্ছে, কৃষক পর্যায়ে উৎপাদন হচ্ছে, কিন্তু এটার কোনো বাজার ব্যবস্থাপনা আমাদের নাই। একদিকে উৎপাদন খরচ মিটিয়ে উৎপাদককে টিকিয়ে রাখা, অন্যদিকে সাশ্রয়ী মূল্যে ডিমের সরবরাহ বাড়াতে খাত সংশ্লিষ্টদের নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদের মহাপরিচালক। জনসাধারণকে একটি
পুষ্টিকর এই খাদ্যটি আরও কীভাবে সুলভ মূল্যে দেওয়া যায় সে নিয়ে কাজ করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। বর্তমানে সপ্তাহে জনপ্রতি 2টি করে ডিম ধরে যে চাহিদা নির্ধারণ করা হয়েছে, আগামীতে তা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। গোপন সংবাদ ছিল গাড়িতে মাদক আছে, কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও মেলেনি। তলব পড়ে ডগ স্কোয়াডের। প্রশিক্ষিত ডগ স্কোয়াডের সদস্য এসে মাদকের অস্তিত্বের ইঙ্গিত দিতে থাকে। তারপরও গাড়ির কোথায় আছে মাদক তা খুঁজে পেতে রীতিমতো গলদঘর্ম হতে হয় র্যাবের পুরো টিমকে। অবশেষে গাড়িতেই মেলে বিশেষ চেম্বার। সেই চেম্বার আবার অটোমেটিক সুইচের মাধ্যমে খোলা যায়। সেই সুইচও ছিল গোপন স্থানে। ফিল্মি কায়দায় ফেন্সিডিলের বড় চালান জব্দের পাশাপাশি সিন্ডিকেটের 2 সদস্যকে আটক করতে সক্ষম হয় র্যাব। মাসুদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। এক্স নোয়া এই গাড়িটির হাইড্রোলিক যে সুইচ সেটি থাকার কথা উপরের কোনো অংশে, পুরো গাড়ি খুঁজে সেই সুইচ পাওয়া যায়নি। সেই সুইচটি কোথায় পাওয়া গেল? পাওয়া গেল তার যে পায়ের যে ব্রেক, সেই ব্রেকের ঠিক পাশে, এবং সেটিও দেখতে পায়ের ব্রেকের মতোই। এই সুইচটি চাপলে পেছনে আছে একটি সুকৌশলে লোকানো চেম্বার। সেই চেম্বার খুলে গেলে সেখান থেকে থরে থরে সাজানো 300 বোতল ফেন্সিডিল সম্প্রতি উদ্ধার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরায় অভিযানে গিয়ে এই এক্স নোয়া গাড়িটি আটক করে র্যাব সদস্যরা। আটকের পর পুরো গাড়িটি তল্লাশি করে কোথাও মাদকের কোনো অস্তিত্ব পাচ্ছিল না সংস্থাটি। খবর দেওয়া হয় ডগ স্কোয়াডকে। ডগ স্কোয়াড এসেও প্রথমে মাদক খুঁজে পাচ্ছিল না, তবে গাড়ির পেছনে সিলিন্ডারের জায়গায় মাদক আছে বলে ইঙ্গিত দেয় ডগ স্কোয়াড। র্যাবের অভিযানক দলও সিলিন্ডারের আশপাশে খুঁজেও বের করতে পারছিলেন না মাদক। অবশেষে গাড়ির পায়ের ব্রেকের পাশে একটি সুইচের সন্ধান মেলে। সেটি চাপতেই যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে। সিলিন্ডারের নিচে অভিনব কায়দায় স্থাপন করা হয়েছে বিশেষ চেম্বার। সেই চেম্বারের ভেতর মেলে থরে থরে সাজানো ফেন্সিডিল। গাড়ির বাম পাশের দরজার হাইড্রোলিক সিস্টেম খুলে বসানো হয়েছে এই চেম্বারে। ডগ যে সিমটম দেখিয়েছে আমরা সেটা দিয়েও আমরা মোটামুটি নিশ্চিত ছিলাম যে গাড়িতে স্টিল এই ড্রাগসগুলো আছে। টয়োটার আধুনিক নোয়া গাড়িগুলোতে দরজাগুলো যে হাইড্রোলিক সিস্টেমে খোলে, এটা এই ধরনের একটি কার ছিল এবং দরজাগুলোতে হাইড্রোলিক সিস্টেম ছিল না। পরে আমরা যদি দেখলাম দরজারই একটা হাইড্রোলিক সিস্টেম ওরা ইউজ করেছে গোপনভাবে ওই চেম্বারটা ওপেন করতে। গোপন সুইচে ক্লিক করার পর দেখলাম যে অটোমেটিক্যালি গ্যাস সিলিন্ডারের নিচ থেকে একটা কম্পার্টমেন্ট খুলে এসেছে। আটক করা হয় হাবিবুর রহমান ও পলাশ নামের 2 মাদক কারবারিকে। র্যাব বলছে এরা ফেন্সিডিলের বড় সিন্ডিকেটের সদস্য। এরা ভারত থেকে কখনো দিনাজপুর, কখনো কুষ্টিয়া সীমান্ত দিয়ে ফেন্সিডিল ঢাকায় আনে, পরে সেই ফেন্সিডিল ঢাকা ও এর আশপাশের জেলায় সরবরাহ করে। ভারত থেকে 180 থেকে 200 টাকার ফেন্সিডিল কিনে 2,500 থেকে 3,000 টাকায় বিক্রি করে। ফেন্সিডিল এটা আসলে সীমান্ত হয়ে পাচার হয়ে বাংলাদেশে ঢুকে। সবচেয়ে বড় মার্কেট হচ্ছে আসলে ঢাকা শহর এবং ঢাকা শহরের আশেপাশের যে শহরতলি যেটাকে বলে সাবারবান এরিয়াগুলোতে এটার সবচেয়ে বড় বাজার। এবং ওরা ঢাকার ঢুকার আগ পর্যন্ত ওরা মোটামুটি কমফোর্টেবলি চলে আসে। এখন ঢাকা ঢুকার পরে ওরা জানে ওরা আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে ওদের যে রুটটা ঢাকার অভিমুখে আসার পর ওরা র্যান্ডমলি ইউজ করে। অনেক সময় দেখা যায় যে অযৌক্তিকভাবে সে গাড়িটা বিভিন্ন দিকে ঘোরাফেরা করছে। ফেন্সিডিল পাচারকারী এই চক্রের দেশি বিদেশি সদস্যদের গ্রেফতারে অভিযান চলবে বলে জানিয়েছে র্যাব। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রতিষ্ঠার এক যুগেও গাজীপুরবাসীর পানির যোগান দিতে পারেনি সিটি কর্পোরেশন। দুর্নীতি আর জনবল ঘাটতির অজুহাতে সফল হননি কোনো নগর প্রধান। এমন বাস্তবতায় ওয়াসা স্থাপনের কথা জানিয়েছেন বর্তমান প্রশাসক। অন্যদিকে দিন দিন পানির স্তর নিচে নামায় শুরু হয়েছে এর ভয়ঙ্কর প্রভাব। পরিস্থিতি উত্তরণে শিগগিরই নদীর পানি পরিশোধন করে চাহিদা মেটানোর পরামর্শ বিশেষজ্ঞদের। জুনায়েদ রুবেলের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। নগরবাসীর পানির চাহিদা মেটাতে এলাকা ভিত্তিক পাম্প স্থাপন করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। কথা ছিল এই পাম্পের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে যাবে পানি। সেই লক্ষ্যে পাম্পগুলোতে পানির সংযোগ দিলেও তা আর সবার ঘরে পৌঁছায়নি। এমন পরিস্থিতিতে নিজেদের ইচ্ছে মতো লাইন স্থাপন করে বাড়ির পানির যোগান দিচ্ছেন এলাকাবাসী। এই পাম্পের যে দায়িত্ব আছে সেই এই লাইনগুলো আর কি জয়েন দেয় 7,000 করে টাকা নিয়ে। কার্ডটা বৈধ হচ্ছে আর কার্ডটা বৈধ হচ্ছে না সেটা আসলে আমি বলতে পারতাছি না। প্রভাবশালী লোক আছে এইগুলোর মাধ্যমে আর কি তারা তাদের নিজের মতো নিয়ে নেয়। অবৈধ পথেও যারা পানির যোগান দিতে পারেননি তারা মাটি খুঁড়ে তলদেশে বসিয়েছেন সাবমার্সিবল পাম্প। যদিও সিটি কর্পোরেশন এলাকায় তা অবৈধ। নিয়মনীতির তোয়াক্কা না করেই কেউ কেউ ভূগর্ভস্থ থেকে পানি তুলে করছেন ব্যবসাও।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে নগরীর 85% মানুষই এই ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল। মানুষের ব্যবহারের পানির তথ্য পাওয়া গেলেও এই অঞ্চলের শিল্প প্রতিষ্ঠানগুলো ভূগর্ভস্থল থেকে যে বিপুল পরিমাণ পানি উত্তোলন করছে তার কোনো হিসেব নেই কারো কাছেই। এমন বাস্তবতায় প্রতি বছর 2 মিটার করে নিচে নামছে পানির স্তর। সিটি কর্পোরেশন হওয়ার 1 যুগ পেরিয়ে গেলেও নগরবাসীর পানির নিশ্চয়তা দিতে পারেনি সংস্থাটি। তথ্য বলছে নগরীর প্রায় 50 লক্ষ বাসিন্দাদের মধ্যে বৈধ পানির লাইনের সংখ্যা মাত্র 20,000, যা মোট চাহিদার 2 থেকে 3%। ফলাফল, অবৈধভাবে বাধ্য হয়েই পানি উত্তোলন করছে নগরবাসী। এতে একদিকে যেমন হুমকির মুখে পড়ছে পরিবেশ, আর অন্যদিকে বিপুল পরিমাণে রাজস্ব হারাচ্ছে সরকার। জলবায়ু নিয়ে গবেষণা সেন্টার সিসিটিভির অনুসন্ধানে উঠে এসেছে এরই মধ্যে পানির অপব্যবহারের মাশুল গুনতে শুরু করেছে গাজীপুরবাসী। আর নগরীর মাস্টার প্ল্যানের দায়িত্বে থাকা ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা বলছেন, সমস্যা সমাধানে আশপাশের নদীর পানি পরিশোধন করে তা কাজে লাগানোর বিকল্প নেই। পানির লেয়ার যদি নিচে নেমে যায় তাহলে সবচেয়ে বড় যে সমস্যা হবে সেচের পানির ঘাটতি হবে। সেচের পানির ঘাটতি মানেই আমার খাদ্য নিরাপত্তা ব্যাঘাত ঘটবে। আন্ডারগ্রাউন্ড ওয়াটারের উপরে ডিপেন্ড না করে সারফেস ওয়াটার আমরা মেঘনা থেকে আনতে বলছি। আমরা এই একটা জায়গায় এসে ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্ট করে ওখান থেকে সাপ্লাই পানি হবে। দেরিতে হলেও বিষয়গুলো আমলে নিয়েছে বর্তমান নীতি নির্ধারকরা। নিজেদের ব্যর্থতা স্বীকার করে নগরের পানির দায়িত্ব নিতে শীঘ্রই ওয়াসা স্থাপনের পরিকল্পনার কথা জানান নগর প্রধান। ওয়াসা করার জন্য প্রাথমিক একটা আলোচনা চলছে। আমরা মন্ত্রণালয়ে একটা প্রস্তাবনা প্রেরণ করব। আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিচ্ছি, তারপর বাকিটুকু সরকারের সিদ্ধান্ত। সাধারণত কোনো অঞ্চলের পরিবেশ রক্ষায় ভূপৃষ্ঠে পানির প্রয়োজন 7 থেকে 16%। তবে আরডিআরসির গবেষণা বলছে গাজীপুরের ভূপৃষ্ঠে পানির পরিমাণ মাত্র 3.2%। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। 11 কোটি টাকায় নির্মাণ কাজ শেষ হওয়ার 2 বছরেও চালু হয়নি মুন্সিগঞ্জের ভূপৃষ্ঠস্থ পানি শোধনাগার প্রকল্পের কার্যক্রম। অকেজো পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে শোধনাগারটি। অন্যদিকে সুপেয় পানির সংকটে পৌরবাসী। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জ শহরের ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সুপেয় পানির সংকট সমাধানে ধলেশ্বরী নদীর পানি বিশুদ্ধ করার প্রকল্প গ্রহণ করা হয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে। 2018 সালের 11 এপ্রিল আর্সেনিক মুক্ত খাবার পানি সরবরাহ করতে ভূপৃষ্ঠস্থ এই পানি শোধনাগার প্রকল্পের কাজ শুরু হয়, কিন্তু নিম্নমানের পাইপ ব্যবহার নিয়ে প্রশ্ন ওঠে। এরপর কয়েক দফা পরিবর্তন করে 2023 সালের জুলাইয়ে প্রকল্পের কাজ শেষ হয়। একই বছর পরীক্ষামূলকভাবে কিছুদিন চালু থাকলেও আবার বন্ধ হয়ে যায় পানি বিশুদ্ধকরণ কার্যক্রম। আর নতুন এই প্রকল্প হস্তান্তরের আগেই বেহাল অবস্থা। পাইপে মরিচা ধরেছে, অবকাঠামো জরাজীর্ণে পরিণত। কোনো পানি পায় না, কোনো কিছু পায় না। প্রকল্পটা বানানোর পর ভাবছিলাম পানি কষ্ট একটু মুকুট হবে, কিন্তু এখন মুকুট হওয়ার থেকে আরো বেড়ে গেছে। 11 কোটি টাকা মনে করেন খরচ করছে, জনগণের পানি পেতেছে না। পৌর কর্তৃপক্ষ বলছে ত্রুটি থাকায় শোধনাগারটি গ্রহণ করা হচ্ছে না। আর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে হস্তান্তরে কাজ এগুচ্ছে। উইন্টার যখন 2 মাসের সময় নদীর পানি তো খুব থাকে, দূষিত থাকে, ওই সময় ট্রিটমেন্ট করাটা হয়তো সম্ভব হবে না। এটা নদীর পানির উপর ডিপেন্ড করে তো ট্রিটমেন্টটা, এটা হচ্ছে কি বিষয়। ওনারা ট্রায়াল শেষ করে আমাদের কাছে হ্যান্ড ওভার দেবে, তারপর কিন্তু ওই যে উনি এখন চলে আপনি নেন, আমরা নেবে না। আমার প্রশাসক মহোদয়েরও এরকমই সিদ্ধান্ত। শোধনাগারটি প্রতি ঘন্টায় 3.5 লাখ লিটার বিশুদ্ধ পানি সরবরাহের সক্ষমতা রয়েছে। 3300 বর্গফুট এলাকা জুড়ে প্রায় 11 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি এভাবে পড়ে আছে প্রায় 2 বছর। মুন্সিগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জ থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। নরসিংদীর 6 উপজেলার 307টি প্রকল্প পাশ করানো হয় আওয়ামী লীগ সরকারের শেষ সময়। তবে যাদের জন্য প্রকল্প তাদের দেয়া হয়নি যথাযথ তথ্য। শিগগিরই প্রকল্পের বাস্তবায়ন চান এলাকাবাসী। জেলা পরিষদ বলছে যাচাই বাছাই করে 185টি প্রকল্প রয়েছে টেন্ডারের অপেক্ষায়। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও মাহমুদুল হাসান মাহফুজের ছবি নিয়ে রিপোর্ট।
2023-24 অর্থ বছরে নরসিংদী জেলা পরিষদের অধীনে রায়পুরা উপজেলার রামনগর উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণের জন্য বরাদ্দ দেয়া হয় 5 লাখ টাকা। তবে দেখা যায়নি নির্মাণ কাজের দৃশ্যমান অগ্রগতি। মনোহরদীর চন্দনপুর পশ্চিম পাড়ার বাইতুল ফালাহ জামে মসজিদের নামে 10 লাখ টাকা বরাদ্দ হলেও বাস্তবে তারা কোনো টাকা পায়নি। এদিকে রায়পুরার আদিয়াবাদ এলাকার একটি সামাজিক কবরস্থানের চিত্রও একই। 3 লাখ টাকা বরাদ্দ হলেও সেখানেও নেই কোনো কর্মতৎপরতা। জেলার 6 উপজেলায় 307টি প্রকল্প পাশ করানো হয় আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে। তবে যাদের জন্য এই প্রকল্প তাদের দেয়া হয়নি যথাযথ তথ্য। শীঘ্রই প্রকল্পের বাস্তবায়ন চান এলাকাবাসী। যোগাযোগ করলাম, পরে বললাম যে আমাদের এটা কি অবস্থা, মানে টেন্ডার বা মানে এই টাকাটা বরাদ্দ দিয়েছে। পরে বলছে হ্যাঁ, তা আমরা এটা তো এখনো টেন্ডার হয় নাই। বাউন্ডারি না থাকলে এই যে মানুষ কুকুর, বিলাই, শিয়াল এগুলি নিয়ে লাশ উঠায় মানুষ বাহিরে নিয়ে আসে। বিষয় তো আমরা আসলে এখনো জানি না যে টাকা কি হলো বা কি অবস্থায় আছে। ভাবছিলাম হবে, কিন্তু এখন হচ্ছে না। কেন হচ্ছে না তাও তো জানি না। টাকাটা পাইলে আমরা হয়তো উপরের দিকে আরেকটু কাজ করতে পারতাম, মসজিদটা একটু সুন্দর হইতো। আমাদের এলাকার মাঝে মসজিদ অফার দিছিল সেভাবে আমরা এটা জানি না, মানে আমরা এইভাবে বুঝতে পারি না, গেছিও না, টাকা পয়সা পাইও না। জেলা পরিষদ বলছে যাচাই বাছাই করে এরই মধ্যে 307টির মধ্যে 122টি প্রকল্প বাতিল করা হয়েছে। বাকি 185টি প্রকল্প রয়েছে টেন্ডারের অপেক্ষায়। এই অর্থ বছরের গুলো একসাথে অনুমোদন আসলে আমরা সব একসাথে টেন্ডারে গেলে টেন্ডারের কাজটা ইনশাল্লাহ 1 থেকে 2 মাস লাগবে। পিআইসির কাজগুলো নিয়ে আমরা আমাদের জেলা পরিষদের মিটিং হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গিয়েছে যে প্রথম কিস্তির টাকা নিয়ে তারা এখন পর্যন্ত কাজগুলো করেনি, তাদের সবাইকে তাগিদ দেওয়া হয়েছে। 360টি প্রকল্পের মোট ব্যয় ধরা হয় 11,29 লাখ টাকা। সময় সংবাদ, নরসিংদী। ফরিদপুরে পদ্মা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত 1 মাসে নদীগর্ভে বিলীন হয়েছে 8টি বসতবাড়ি ও ফসলি জমি। ঝুঁকিতে রয়েছে আশ্রয়ণ প্রকল্প ও অর্ধশতাধিক বসতবাড়ি সহ ফসলি জমি। পানি উন্নয়ন বোর্ড বলছে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা যাচ্ছে না। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প প্রণয়ন করা হচ্ছে। শিকদার সজলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ভাঙছে নদী তীর, বাসিন্দাদের চোখের সামনেই বিলীন হচ্ছে বসতবাড়ি ও ফসলি জমি। কাজে আসছে না ডাম্পিং করা জিও ব্যাগ। ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের পালডাঙ্গি এলাকায় পদ্মা নদীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে নদীগর্ভে চলে গেছে 8টি বসতবাড়ি সহ ফসলি জমি। ঝুঁকিতে রয়েছে আশ্রয়ণ প্রকল্পের 12টি পরিবার। স্থানীয়রা বলছেন বসতঘর থেকে মাত্র 10 হাত দূরে নদী। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে তাদের। দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি বাসিন্দাদের। ঘরবাড়ি আসলে সবার ছাপড়া ছাপড়ে সব নিয়ে গেছে গাঙ্গে। 1 মাস আগে আমার 2টা ঘর ভেঙে নিয়ে গেছে। একজনের ঘরে রয়েছি, আশ্রয় ধরে রয়েছি। বিষাদ বাংলি এই আশ্রয় পুরো ভেঙে নিয়ে যাবে। রাত্রে ঘুমাইতে পারি না চিন্তায়। হুমকির মুখে আছে প্রায় 1,500-2,000 পরিবার। সরকার বান্ধে আমরা থাকতে পারবো, আর সরকার না বান্ধে আমরা থাকতে পারবো না। পানি কমলে স্থায়ী প্রতিরক্ষা কাজ শুরু করার আশ্বাস স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের। এখন যে অবস্থা, এই অবস্থায় যদি আমরা কাজ বাস্তবায়ন করি এটা আসলে ওইভাবে টেকসই হবে না। তা আমরা পানি কমলে এখানে আবার পুনরায় জরিপ করে এখানে আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজ বা প্রিকশনারি কাজের একটা পরিকল্পনা আমরা আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আমাদের অধিদপ্তরকে পাঠাবো। পদ্মা নদীবেষ্টিত ডিক্রিরচর ইউনিয়নে ঝুঁকির মুখে রয়েছে প্রায় 1000 পরিবার। স্থায়ীভাবে ভাঙন রোধে দ্রুত কার্যকরী পদক্ষেপের দাবি নদী পাড়ের বাসিন্দাদের। সময় সংবাদ, ফরিদপুর। নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদী থেকে অবাধে মা ইলিশ শিকার করছেন রাজবাড়ীর জেলেরা। নদীর পাড়েই অস্থায়ী হাট বসিয়ে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে এসব ইলিশ। এজন্য মৎস্য বিভাগের উদাসীনতাকে দুষছেন স্থানীয়রা। তবে জেলেদের দাবি, সময়মতো খাদ্য সহায়তা না পাওয়ায় বাধ্য হয়ে নদীতে জাল ফেলছেন তারা। মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আশিকুর রহমানের রিপোর্ট। প্রজনন মৌসুম নিরাপদ করতে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন ইলিশের অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার। তবে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মা নদীতে চলছে ইলিশ ধরার মহোৎসব।
নিবন্ধিত জেলে ছাড়াও মৌসুমী জেলেরা ইঞ্জিন চালিত নৌকা নিয়ে পদ্মায় নেমেছেন ইলিশ ধরতে। পদ্মা পারে অস্থায়ী হাট বসিয়ে প্রকাশ্যে বিক্রিও চলছে নির্বিঘ্নে। এজন্য মৎস্য বিভাগের উদাসীনতাকে দুষছেন স্থানীয়রা। প্রতিদিন শত শত নৌকা নিয়ে তারা ইলিশ মাছ মারতেছে, প্রশাসনেরও কোনো খোঁজ খবর দেখতেছি না। নিষেধাজ্ঞার সময় এখন ইলিশের দাম একটু কম পাচ্ছে, আগের তুলনায় এখন থেকে কম পাচ্ছি। জেলেদের দাবি, নিষেধাজ্ঞা কালে সরকারি সহায়তা না পেয়ে পেটের দায়ে বাধ্য হয়ে মাছ শিকারে নেমেছেন তারা। ঘরে 50 মণ ধান আছে, সেই জালিয়া কাঠে চাল খাইতেছে। আমি অরিজিনাল জালিয়া, আমি 10 চাল পাইতেছি না, আমার বাধ্য ধরা লাগবে, আমার খবর তো কেউ নিতেছে না। এদিকে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা মৎস্য কর্মকর্তা। তবে মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। বালিয়াকান্দি উপজেলা ছাড়া বাকি সবগুলো উপজেলা আমরা জেলা প্রশাসন থেকে অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সেখানে আমরা দায়িত্ব প্রদান করেছি। আমরা বিভিন্ন জায়গায় যে কিছু আমরা ইলিশ জব্দ করেছি এবং সেটি আমরা এতিমখানায় বা অন্য জায়গায় আমরা সেটি ডিস্ট্রিবিউট করেছি। মৎস্য বিভাগের তথ্য মতে রাজবাড়ীর পাংশা থেকে গোয়ালন্দ পর্যন্ত পদ্মা নদীর 57 কিলোমিটার এলাকা মা ইলিশের অভয়াশ্রম। জেলার 5777 জন নিবন্ধিত জেলে ইলিশ আহরণের সঙ্গে সম্পৃক্ত। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। নারায়ণগঞ্জে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগী। জেলার সরকারি হাসপাতালগুলোতে গত জুন থেকে চলতি সপ্তাহ পর্যন্ত 1600-র বেশি রোগী চিকিৎসা নিয়েছেন। তবে কোনো হাসপাতালেই নেই প্লাটিলেট নির্ণয়ের মেশিন ও আইসিইউ সুবিধা। এ কারণে গুরুতর রোগীদের যেতে হচ্ছে ঢাকায়। তবে ডেঙ্গু মোকাবিলায় আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আশ্বাস জেলা প্রশাসনের। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। নারায়ণগঞ্জ শহরের 100 শয্যার জেনারেল হাসপাতালের 3য় তলায় পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ডে বেশিরভাগ রোগী চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। প্রতিদিন গড়ে 25 থেকে 30 জন রোগী ভর্তি হওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। একই অবস্থা শহরের খানপুরের 300 শয্যার সরকারি হাসপাতালে। জেলার সরকারি হাসপাতালগুলোতে গত জুন থেকে চলতি সপ্তাহ পর্যন্ত 1600-র বেশি রোগী চিকিৎসা নিয়েছেন। নগরবাসীর অভিযোগ, মশা নিধনে সিটি কর্পোরেশন ঔষধ ছিটালেও কোনো কাজ হচ্ছে না। এতে নগরীর পাড়া মহল্লার পুকুর, ডোবানালা ও খালগুলোতে এডিস মশার লার্ভা বংশবিস্তার বাড়ছে। নারায়ণগঞ্জ শহরে ডেঙ্গু মহামারী আকার ধারণ করছে। দুঃখের বিষয় হইতেছে নারায়ণগঞ্জে এর কোনো প্রপার ট্রিটমেন্টও নাই। অবিলম্বে 2টা আইসিইউ চালু করা হোক। স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার সরকারি কোনো হাসপাতালেই রক্তের প্লাটিলেট নির্ণয়ের মেশিন নেই। শহরের 2টি সরকারি হাসপাতালে আইসিইউ ইউনিট থাকলেও তা বন্ধ। এ কারণে গুরুতর রোগীদের যেতে হচ্ছে ঢাকায়। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, যদি আমাদের এখানে আইসিইউর জনবলগুলো আবার পুনরায় দেওয়া হয়, তাহলে আমরা সকল রোগীদেরই নারায়ণগঞ্জে রেখে আমরা চিকিৎসা দিতে পারবো। যারা আইসিইউ এক্সপার্ট এদেরকে লাগবে, একই সাথে আইসিইউ রিলেটেড কিছু স্টাফ নার্সও থাকে, সেটাও প্রয়োজন। তবে শীঘ্রই হাসপাতালগুলোতে প্লাটিলেট নির্ণয়ের মেশিন সরবরাহ সহ আইসিইউ ইউনিট চালুর আশ্বাস জেলা প্রশাসকের। এই ডেঙ্গু আক্রান্ত হলে তাদের যে ওই ব্লাড সেল কাউন্টার যে মেশিন, সেই সেল কাউন্টিং একটা মেশিন আমরা এই সপ্তাহে কিনে দিব, আর 2টা পোর্টেবল এক্সরে মেশিন আমরা কিনে দিচ্ছি। নারায়ণগঞ্জ শহরের শীর্ষ 3টি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের তথ্য মতে চলতি বছরে তাদের প্রতিষ্ঠানে 7000-এর বেশি মানুষের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সমাজে অদৃশ্য এক কারাগারের নাম মানসিক অসুস্থতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বজুড়ে প্রায় 97 কোটির ওপরে আর বাংলাদেশে প্রায় 3 কোটির বেশি মানুষ কোনো না কোনোভাবে মানসিক অসুস্থতায় ভোগেন। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে তাই প্রশ্ন, মনের যত্ন কি আমরা আদৌ নিচ্ছি? আবুল কালাম আজাদের ছবিতে সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন মাইমুনা হায়দার চৌধুরী। ডিপ্রেশন, সেটা আবার কি? ও তো অসামাজিক। ধুর, যত সব ন্যাকামি। চারপাশের চোখ, ঠোঁট, শব্দ সব যেন ছুঁড়ে মারছে হাজারটা প্রশ্ন, হাজারটা অবজ্ঞা। মন খারাপেরও বেদনা আছে, আছে অদৃশ্য এক আর্তনাদ। এই উপলব্ধি এখনো বহুদূরের। বরঞ্চ দেহের রোগে অস্থির হওয়া মানুষগুলোই ভালো চোখে দেখেন না মনের রোগকে।
আমার অবস্থা আমি এখন কি চাচ্ছি না চাচ্ছি এটা নিয়ে কেউ আসলে বলতে পারে না বা বলতে চায় না। সবাই মূলত এটা করতে হবে সেটা করতে হবে। মেইনলি পার্সোনাল প্রবলেম সেগুলো আসলে সলিউশন সহজে পাওয়া যায় না। সেটা আসলে কি আমাদেরকে পরবর্তীতে যে একটা কাজের গতির ক্ষেত্রে বিরাট একটা অন্তরায় হয়ে দাঁড়ায়। দেখা যায় যে আমি আমার একটা প্রবলেম আমার ফ্রেন্ডকে বললাম, যে ওরা বললো যে ধুর এটা তো আমাদের সাথেও হয়, এটা তো বিগ ডিল না, এটা আমরাও ডিল করি। মনের খবর নেওয়াটাও ততটাই জরুরি যতটা জরুরি শরীরের খবর নেওয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে বিশ্বে প্রতি 8 জনে 1 জন মানুষ মানসিক সমস্যায় ভোগেন, আর বাংলাদেশে এই অবস্থা আরও বেশি ভয়াবহ। বাংলাদেশে 18 বছরের বেশি বয়সী প্রতি 5 জনে 1 জন মানসিক সমস্যায় ভুগছেন। উদ্বেগের বিষয় তাদের মধ্যে 92% পান না সঠিক চিকিৎসার সুযোগ। আমাদের যে উপজেলা এবং ডিস্ট্রিক্ট লেভেলের যে হসপিটালগুলো আছে ওখানে সাইকিয়াট্রির যে স্পেশালাইজড সার্ভিস সিস্টেম ওটা এখনও অতটা ডেভেলপ না বা অ্যাভেলেবল না। যে কোনো মেন্টাল হেলথ ক্রাইসিসে এই সার্ভিসগুলো যেন তাদের কাছে অ্যাক্সেসিবল করা যায় এবং বিষয়গুলোকে যেন প্রায়োরিটাইজ করা হয়। সময়ের সাথে সাথেই কিন্তু প্রবলেমগুলো এটার সাথে রিলেটেড। শুধুমাত্র যে অ্যাডিক্ট হয়ে যাওয়ার পরে আমি তাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাব তারপর তাকে শেখাবো, বিষয়টা ওরকম না। আমি যদি এটার সায়েন্টিফিক কিছু এক্সপ্লেনেশন দিই তখন তার ব্রেন কিন্তু এটা ধীরে ধীরে রিসিভ করবে, সেও ভাববে বিষয়গুলো নিয়ে। উদ্বেগ, হতাশা, অতিরিক্ত চাপ এসবই মানসিক অসুস্থতার মূল প্রভাবক, যেগুলো সারাতে প্রয়োজন একটু মনোযোগ আর সচেতনতা। আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে পারছি না, আমার স্ট্রেস লেভেল এত বেড়ে যাচ্ছে সেটা আমি কোপ করতে পারছি না, বা আমি আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারছি না। যদি এরকম অনুভূতি হয় তখন কিন্তু তাকে অবশ্যই পেশাগত মনোবিজ্ঞানীর শরণাপন্ন হতে হয়। মানসিক স্বাস্থ্য মানেই জীবনবোধের যত্ন। প্রতিদিন শোনা হোক না বলা সব কথা, মনের ঘরের খোঁজও নেওয়া হোক নিয়মিত। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চিবর দানোৎসব উপলক্ষে বৌদ্ধ বিহারগুলোতে পালন করা হচ্ছে ধর্মীয় আচার অনুষ্ঠান। এই মুহূর্তে খাগড়াছড়িতে আছেন রিপোর্টার জিতেন বড়ুয়া, সরাসরি যাচ্ছি তার কাছে। জিতেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা অর্থাৎ 3 পার্বত্য জেলার বিভিন্ন উপজেলাগুলোতে এখন কঠিন চিবর দানোৎসব শুরু হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরের ধর্মপুর রাজ্য বিহার ও ইয়াংদো বৌদ্ধ বিহারে এখন থেকে কিছুক্ষণের মধ্যে শুরু হবে দানোত্তম কঠিন চিবর দান। এ উপলক্ষে বিভিন্ন ধর্মপ্রাণ নরনারীরা সকাল থেকে বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এসে সমাবেত হয়েছে। এছাড়া বৌদ্ধ ভিক্ষুগণও কঠিন চিবর দান উৎসব উপলক্ষে বিহার প্রাঙ্গণে এসে জড়ো হয়েছে। বিভিন্ন বৌদ্ধ বিহার থেকে শত শত বৌদ্ধ ভিক্ষু ও তারা বৌদ্ধ ধর্মপ্রাণ নরনারীদের ধর্মীয় দেশনা প্রদান করবেন। শুভ দানোত্তম কঠিন চিবর দান আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা 3 মাস বর্ষাব্রত পালন শেষে বৌদ্ধ ভিক্ষুরা প্রবারণা পূর্ণিমা পালন করে শুভ দানোত্তম কঠিন চিবর দানোৎসব পালন করে থাকে। মহামতি গৌতম বুদ্ধের অন্যতম সেবিকা বিশাখা প্রবর্তিত কঠিন চিবর দান অর্থাৎ বৌদ্ধ ভিক্ষুদের চিবর দানের মধ্য দিয়ে এই কঠিন চিবর দানোৎসব শুরু হয়। কঠিন চিবর দানটি মূলত তুলা থেকে সুতা তৈরি এবং সুতাকে রং করে এবং কাপড় বুনে এই কাপড় 24 ঘন্টার ভিতর সেলাই করে বৌদ্ধ ভিক্ষুদের দান করার মধ্য দিয়েই এটি হচ্ছে কঠিন চিবর দান। অর্থাৎ বৌদ্ধ ধর্ম অবলম্বী যে কোনো নরনারী জীবনে একবার এই দান করে থাকেন। এটি একটি খুবই পুণ্যের কাজ। বৌদ্ধ ধর্ম অবলম্বীরা বিশেষ করে খাগড়াছড়ি পার্বত্য জেলায় চাকমা, মারমা এবং বৌদ্ধ বড়ুয়া সম্প্রদায়রা এই কঠিন চিবর দান উৎসবে অংশগ্রহণ করে থাকে। এখন কঠিন চিবর দান একটি শুধু সার্বজনীন উৎসবও এটা পরিণত হয়েছে। শুধু বৌদ্ধ ধর্ম অবলম্বীরা নয়, বিভিন্ন ধর্মের লোকজনও এই দান উৎসব কঠিন চিবর দানটি উৎসবে অংশগ্রহণ করে থাকে। এ ছিল আমার কাছে সর্বশেষ। খাগড়াছড়ি থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জিতেন বড়ুয়া। শান্তিতে নোবেল পুরস্কার নিয়ে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজেকে শান্তি স্থাপনের প্রতীক হিসেবে তুলে ধরলেও তার কর্মকাণ্ড ও বিতর্কিত বক্তব্যের কারণে প্রশ্ন উঠেছে তার যোগ্যতা নিয়ে। তবে পুরস্কার না পেলে ট্রাম্প কঠোর প্রতিক্রিয়া দেখাতে পারেন বলে উদ্বেগ তৈরি হয়েছে নরওয়েতে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার জানা যাবে কার হাতে উঠছে এবছরের শান্তিতে নোবেল পুরস্কার। শান্তিতে অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর দেয়া হয় নোবেল পুরস্কার। এবারও চলছে সেই প্রস্তুতি। স্থানীয় সময় শুক্রবার জানা যাবে কার হাতে উঠছে চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার। এবারের পুরস্কার নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রকাশ্যেই তিনি দাবি করেছেন বিশ্বব্যাপী একাধিক সংঘাত বন্ধের কারণে তিনি এই সম্মানের প্রাপ্য। তার মনোনয়ন এসেছে পাকিস্তান, ইসরায়েল, আলজেরিয়া সহ কয়েকটি দেশ থেকে। ট্রাম্প নিজেকে শান্তি স্থাপনের প্রতীক হিসেবে তুলে ধরলেও তার কর্মকাণ্ড ও বক্তব্য অনেক সময় বিতর্ক তৈরি করেছে। তাই এবারও তার নোবেল পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিশ্বজুড়ে। তবে ট্রাম্পের নোবেল পাওয়ার সম্ভাবনা নিয়ে নরওয়ে জুড়ে তৈরি হয়েছে উদ্বেগ। দেশটির রাজনৈতিক মহলে আশঙ্কা পুরস্কার না পেলে কঠোর প্রতিক্রিয়া দেখাতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও নোবেল কমিটি সম্পূর্ণ স্বাধীন প্রতিষ্ঠান, তবুও ট্রাম্পের অপ্রত্যাশিত আচরণের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নোবেল কমিটি জানিয়েছে চলতি সপ্তাহের শুরুতেই নির্ধারিত হয়েছে বিজয়ীর নাম, যা ইসরায়েল হামাস যুদ্ধ বন্ধের আগেই ঠিক করা হয়। ফলে সেই প্রেক্ষাপট এবছর বিবেচনায় আসেনি। বিশ্লেষকদের মতে এই কারণেই ট্রাম্পের হাতে নোবেল ওঠার সম্ভাবনা খুবই কম। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। শেষ মুহূর্তে এসে হংকং চায়নার বিপক্ষে হারায় হতাশায় মুষড়ে পড়েছেন ফুটবলাররা। তবে যার কারণে এই ব্যর্থতা, সেই হাভিয়ের কাবরেরার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে কোনো এক অদৃশ্য কারণে নিশ্চুপ অবস্থানে ফুটবল ফেডারেশন। বাফুফের সভাপতি বলেন তার পারফরমেন্স বিশ্লেষণ করে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। হাভিয়ের কাবরেরা কি একটুর জন্য হলেও অনুধাবন করতে পেরেছেন তার কারণেই এই ভরাডুবি? এমন নত মস্তকে হামজা জামালদের স্টেডিয়াম ছেড়ে যাওয়ার দৃশ্য কি তার মাঝে অনুশোচনার তৈরি করে না? বোধ হয় না। যদি তাই হতো এতক্ষণে নিজেই ঘোষণা দিতেন দায়িত্ব ছাড়ার। হংকংয়ের দিকে হেলে পড়া ম্যাচ নিদারুণ দক্ষতায় নিজেদের দিকে ঘুরিয়েছিলেন সমিত সোমরা। তবে তা ধরে রাখতে পারেন মুহূর্ত কয়েক, আর তাই হয়তো আফসোস আর আক্ষেপে হৃদয় হয়েছে তাদের চূর্ণ বিচূর্ণ। ফুটবলাররা সেটা ভাষায় প্রকাশ করতে না পারলেও তাদের মুখ দেখে পড়ে নেওয়া যায় অতি সহজেই। মন খারাপ। কঠিন খেলা ছিল, আমরা ভালোই তো যদি জিততাম, বাট কি করা যায়, খুব কষ্ট লাগছে। ৪৫ বছর পর বাংলাদেশের সামনে আবারও যে এশিয়ান কাপ খেলার সুযোগ ছিল তা এখন ফিকে। এই দায় কোনোভাবেই এড়াতে পারেন না হাভিয়ের কাবরেরা। এমন পরিস্থিতিতে তার ভবিষ্যৎ নিয়ে তড়িৎ সিদ্ধান্ত আসার কথা থাকলেও অদৃশ্য কারণে রক্ষণাত্মক কৌশলে বাফুফে। আমার মন্তব্য আমাদের পোস্ট ম্যাচ অ্যানালিসিস এন্ড ব্রিফিং এর সময় আমি দিব। এখনো তো শেষও হয় নাই ম্যাচ। আমি করি, আমরা ফ্যানদেরকে নিরাপদভাবে বার করি, যেটা এইমাত্র বলেছেন, টিমটাকে নিরাপদভাবে একটু বার করি। আমাকে একটু সুযোগ করে দেন। আমাদের জন্য 23 জন প্লেয়ারই অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত ইকুয়াল। যে কোনো এক সময় 23 জনেরই অ্যাবিলিটি থাকে খেলাটাকে ঘুরে দেওয়ার জন্য। আর স্পেসিফিক প্লেয়ারদের ব্যাপারে আমি মন্তব্য করতে চাচ্ছি। এই ম্যাচ বাংলাদেশ কেন হেরেছে এটা বোঝার জন্য বা বিশ্লেষণ করার জন্য আসলে ফুটবল বোদ্ধা হওয়ার প্রয়োজন নাই। একটু আগে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছিলেন তার ভুল কৌশল এবং ভুল প্লেয়ার সিলেকশনের জন্যই বাংলাদেশের ৪৫ বছর পর এশিয়ান কাপে খেলার যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা একেবারে ভেস্তে গেল। জাতীয় স্টেডিয়াম থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 15 অক্টোবর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সই হবে জুলাই সনদ। নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা। ঐকমত্য কমিশনের বৈঠকের সিদ্ধান্ত মাইল ফলক হিসেবে দেখছেন বদিউল আলম। শুল্ক চাপের মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে বেড়েছে বাংলাদেশি তৈরি পোশাক রফতানি। গত 3 মাসে $201 কোটি আয়, বছর ব্যবধানে বেড়ে 8.6%। এবং গাজা যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন ইসরায়েলের। পরিস্থিতি পর্যবেক্ষণে 200 সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবারের মধ্যে মুক্তি পেতে পারেন জিম্মিরা, বললেন ট্রাম্প। এই ছিল সকালের সময়।